দর্শক, একটা দুর্দান্ত ফাইনাল ম্যাচ শেষ হলো স্পেনের শ্রেষ্ঠত্ব দিয়ে এই ম্যাচ নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন নিয়ন মোহাম্মদ। নিয়ন, কোটি কোটি আসলে মেসি ফ্যান, আর্জেন্টিনা ফ্যান অপেক্ষায় ছিল মেসির হাতে আরও একবার শিরোপা দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত স্পেন একেবারে আউটপ্লে করে দিয়েছে আর্জেন্টিনাকে, সেটা বলতে হবে, মানতেও হবে। এবং স্পেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে, ফাইনাল ম্যাচে অনেক সময় হয় যেটা যে ফুল টুর্নামেন্টে খুব ভালো এসে যেটা আসলে আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি, এরকম হয়ে যায়। অনেকেই আসলে ধারণা করছিল যে স্পেন হয়তো এরকম চোখ করে কিনা, ফাইনালে এসে প্রেশারটা থাকে। আর্জেন্টিনা একেবারে মানে যেভাবে ধুকতে ধুকতে এসেছে, লাস্ট কামব্যাক করেছে, সেটা আসলে হয়নি ফাইনালে। আপনার কাছে কি মনে হয়েছে আর্জেন্টিনা কোন প্ল্যানে আসলে সবচেয়ে বেশি ভুগেছে এই ম্যাচে? লিওনেল মেসির অফ ছিলেন, মানে লিওনেল মেসি যেহেতু অফ, ওই যে আপনি বলছিলেন কামব্যাক, আমি আসলে ওগুলোকে আর্জেন্টিনার কামব্যাক কখনোই মনে করি না। ওটা পুরোটাই আসলে লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল একটা ব্রিলিয়েন্স ছিল, এবং ওই ব্রিলিয়েন্সটা লিওনেল মেসি ম্যাচের পর ম্যাচ দেখিয়েছেন। আর্জেন্টিনা উতরে গেছে, আজকে লিওনেল মেসি পারেননি। দিন শেষে লিওনেল মেসি মানুষ, অন্য গ্রহের কেউ নন, কোনো এলিয়েন নন, দিন শেষে মানুষ, এটা আসলে আরেকবার প্রমাণ হলো। আসলে সে অশ্রু ভেজা একটা চোখে বিদায় হয়তো বা নিল, কিন্তু লিওনেল মেসি আমার মনে হয় মাথা উঁচু করেই রাখা উচিত, কারণ তিনি অন্তত দেখিয়েছেন এই 40 বছর বয়সে এসেও আর্জেন্টিনার মতো একটা টিমকে টেনে এনেছেন তিনি একা। তার সাথে হয়তো বা লাউতারো গোল করেছেন, আলভারেজ গোল করেছেন, দিবু মার্টিনেজ আজকে দুর্দান্ত পারফর্ম করেছেন, কিন্তু দিন শেষে কোন সবগুলোর ফলাফল আসলে জিরো, কারণ লিওনেল মেসি পারফর্ম করতে পারেননি, এবং লিওনেল মেসিকে পারফর্ম করতে দেয়নি স্প্যানিশ। মানে দুর্দান্ত, মানে স্পেনের কৌশল নিয়ে, দেলাফুয়েন্তের কথা নিয়ে, রদ্রির ম্যাচ নিয়ে, মানে আপনি কত বিশ্লেষণ করবেন, আজকে সারাদিন বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু দিন শেষে কথা ওই একটাই, আউটপ্লেট। তারা আসলে আর্জেন্টিনা আসলে বুঝতে পারেনি এইভাবে তারা আসলে আউটপ্লেট হবে। আমরা যেটা দেখেছি যে লিওনেল স্ক্যালোনি আসলে ম্যাচের মাঝে তার কৌশলকে পরিবর্তন করেন। আগের ম্যাচগুলোতে যেমনটা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে স্পেশালি, যখন মানে পিছিয়ে ছিল 1-0 গোলে, তারপরে যখন তিনি 2-3টা চেঞ্জ করলেন, একেবারে মানে ইংল্যান্ডের ডিফেন্সের মধ্যে হুমড়ি খেয়ে আক্রমণ করছিল। আজকের যে ম্যাচটা হলো সেখানে আমরা দেখলাম যে একেবারে উল্টো প্ল্যান নিয়ে মনে হয় নেমেছে তিনি। আজকে আসলে প্রথমেই ধরা খেয়ে গেছে যে প্রথম দুইটা সেন্টার ব্যাক আপনি যখন ইনজুরির কারণে আপনাকে চেঞ্জ করতে হলো, আপনি ফোর্স চেঞ্জ করতে হয়েছে, মানে আপনি আপনার প্ল্যানের বাইরে যে আপনাকে দুটো যখন চেঞ্জ করতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আপনার প্ল্যান উলটপালট হয়ে গেছে। তারপরে যখন স্পেন এত দুর্দান্ত খেলছে, আপনি 90 মিনিটসে একটা টার্গেট শট করতে পারেননি, মানে এই ব্যাপারগুলো তো আপনি ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কাজ করছে। আপনার ফুটবলাররা প্যানিক করছে, এই ফুটবলাররা জানে 80 মিনিটসের পরে আমরা 3টা ম্যাচ জিতে এসেছি। আজকের ম্যাচটা তো আপনার যদি মনে থাকে 90 মিনিটসের পরে কিন্তু বেশ কয়েকটা আক্রমণ করেছিল টানা পরপর, কিন্তু তারপরেও ওই জায়গাটাতে বারবার যখন ফিরে আসছিল, তখন আসলে আর্জেন্টিনার প্লেয়ারদের আমার কাছে মনে হয়েছে একটু প্যানিক করছিল, এবং প্যানিকের কারণে আসলে রেড কার্ড এবং পরবর্তীতে মারামারি সবকিছু মিলিয়ে আসলে আর্জেন্টিনা পাজলড হয়ে গিয়েছিল। ওই যে অনেকগুলো বড় ম্যাচ, অনেকগুলো টেনশনের ম্যাচ শেষ করে আসবার পরে আমরা ধারণা করেছিলাম আর্জেন্টিনা হয়তো পোক্ত হয়ে, আরো পরিপক্ক হয়ে, মানে আরো এক্সপেরিয়েন্সড হয়ে ম্যাচটা এসেছে, কিন্তু সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে না, আর্জেন্টিনা আসলে আগের ম্যাচগুলো থেকে খুব বেশি শিক্ষা নেয়নি। ওই জয়ের আনন্দে আসলে আমরা যেটা সাধারণত আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও বলি যে জয়ের আনন্দে আসলে ভুলগুলো চাপা পড়ে যায়, আর্জেন্টিনাকে আজকে দেখে তাই মনে হয়েছে যে জয়ের আনন্দে লাস্ট 3টা ম্যাচে যে ভুলগুলো করেছিলাম সেই জিনিসটা তাদের চাপা পড়ে গিয়েছিল, যে কারণে আজকে তারা আসলে রিকভার করতে পারেনি। এই আসরে শিরোপার সাথে সাথে গোল্ডেন বুটের একটা লড়াই ছিল, সেখানে লিওনেল মেসিও এই লড়াই অন্যতম দাবিদার ছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু কিলিয়ান এমবাপ্পে সেই গোল্ডেন বুটটা জিতেছে। গ্লাভসের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু উনাই সিমন খুব বেশি, ভজিনাকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা ছিল, যে ওই আজকে একটা কথা বলছেন যে উনাই সিমন পুরো ওয়ার্ল্ড কাপে সেভ করেছেন, ক্লিনিক্যাল সেভ 6টা, আর সেখানে মানে ভজিনা একটা ম্যাচেই 7টা সেভ, কিন্তু ওই যে দিন শেষে যেহেতু আপনি রাউন্ড অফ 16-এ বাদ হয়ে গেছেন, রাউন্ড অফ 32-তে বাদ হয়ে গেছেন, আর সেখানে একটা প্লেয়ার চ্যাম্পিয়ন হয়েছে, খুব স্বাভাবিকভাবে আসলে তার হাতে উঠেছে। এবং অনেকে মজা করে বলছিলেন, মানে আমার ছেলের বয়স মাত্র 6 বছর, সে আমাকে ম্যাচ চলাকালীন মেসেজ পাঠাইছিল যে আসলে উনাই সিমনকে মনে একটা মোড়া দিয়ে দিলে ভালো হয়, গোল পোস্টের সামনে বসে থাকবে, কারণ তার তো কিছু করতে হচ্ছে না, মানে সেই জায়গা থেকে গোল্ডেন গ্লাভসটা একটু অবাক করা, কিন্তু আসলে ডিজার্ভিং। একটা মাত্র গোল কনসিড করেছে মাত্র এই এটা হলো উনাই সিমনের হিস্ট্রিতেও ডিফেন্স লাইন, স্পেনের ডিফেন্স লাইন দুর্দান্ত, সেটাকে ক্রস করে উনাই সিমনের মধ্যে কেউ যেতে পারেনি। না সেটাই, তাছাড়া যদি আপনি মানে অন টার্গেটেও শট খুব বেশি যায়নি, একেবারে ডিফেন্স লাইন কিংবা মিড ব্লক যেভাবে করেছে ফ্রান্সের বিপক্ষে আমরা যেটা দেখেছি, সে কারণে আসলে মূলত আমরা তার হাতে উঠেছে। তবে আজকে মানে
দিবো মার্টিনেসকে নিয়ে যতটা আলোচনা হয়েছিল এবারের বিশ্বকাপে লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখে আজকের ম্যাচটা কিছুটা হলেও তিনি তার খোলস ছেড়ে বের হয়েছেন। আক্রমণও হচ্ছিল অনেকগুলো, মারাত্মক। যদি আর্জেন্টিনা জিততো সেক্ষেত্রে হয়তো বা চেঞ্জও হতে পারতো গোল্ডেন গ্লাভসটা। বুটের কথা বলছিলাম তখন আসলে এমবাপ্পে আসলে গতকালকের ম্যাচেই আসলে নিশ্চিত করে ফেলেছিলেন যে গোল্ডেন বুটটা তিনি পেতে যাচ্ছেন। মানে মেসির লাস্ট দুটো ম্যাচ দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে মেসি আসলে খুব বেশি এখন প্লে মেকিং এ মনোযোগ দেবেন। তার গোল করার সময়টা আসলে তিনি প্রথম গ্রুপ পর্বেই শেষ করে এসেছেন, মানে আর্জেন্টিনাকে থ্রু করে নিয়ে এসেছেন। এবার তিনি প্লে মেক করবেন, অন্যদের দায়িত্ব, এবং সেটা অন্যরা পালন করছিল। আলভারেজ, রোমেরো, কখনো লাউতারো মার্টিনেজ সবাই গোল করছিল, যে কারণে মেসি একটু পেছনে এসেছিলেন। আজকের ম্যাচেও একটু পেছন থেকে চেষ্টা করছিলেন দলকে পুশ করতে, আজ হয়নি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে আসলে আউটস্ট্যান্ডিং। গত 8 ম্যাচে 10 গোল, পুরো বিশ্বকাপের 3টা বিশ্বকাপে 22 গোল, বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোল। আরো 2টা বিশ্বকাপ খেলবেন যদি সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। এই রেকর্ডগুলো আসলে কোথায় যাবে আমি জানি না। না, নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে আসলে যেভাবে তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ থেকে পারফরমেন্স করে এসেছেন, লিথাল একটা ফিনিশার বলতেই হবে। কারণ আমরা দেখেছি যে তার মানে প্রথম বিশ্বকাপে সেই দলকে জেতানো, তারপরের বিশ্বকাপে ফাইনালে নিয়ে যাওয়া, রানার্স আপ হওয়া, আর আরও একটা সম্ভাবনা খুবই ছিল, একবারে মানে হাইলি ডিজার্ভিং একটা টিম ছিল। সেই জায়গায় কিলিয়ান এমবাপ্পে ডিজার্ভিং, তবে একটা অপূর্ণতা থেকে গেল লিওনেল মেসির, যে গোল্ডেন বুটটা আসলে জেতা হলো না। মেসি তো গোল্ডেন বলও পেলেন না, শেষ মোমেন্টে এসে রদ্রিগের কাছে এবারে বিশ্বকাপে গোল্ডেন বল পাননি, তবে তার দুইটা গোল্ডেন বল আছে। আমরা আলোচনা চালু রাখবো, তবে আমাদের 3 সহকর্মী বিশ্বকাপটা কভার করেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে। তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, সাজিদ মুস্তাহিদ, এস এম ইকবাল এবং হাসানুজ্জামান সাকি। তাদের কাছ থেকে মনে হয় একটু মনের দুজনের আসলে ব্যতিক্রম। ইকবাল খুব খুশি, ইকবাল খুব মন খারাপ। সাজিদের মনে হয় 22 বিশ্বকাপে লুসাইলে সেই পূর্ণতাটা পেয়েছে, কি বলে যে মেসির হাতে বিশ্বকাপ। সাজিদ অনেক আশায় ছিল, নিশ্চয়ই ইংল্যান্ডের বিশ্বকাপ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। থেকে এই লুই দে লা ফুয়েন্তে কিন্তু স্পেনের বয়সভিত্তিক দল থেকে তার কোচিং এর শুরু। 2026-এ এসে অবশেষে তিনি জিতলেন বিশ্বকাপ শিরোপা, এবং তিনি গত 4 বছর ধরে কিন্তু স্পেন দলটার দায়িত্বে আছেন, এবং এই 4 বছরে এরই মধ্যে যে সাফল্য তিনি পেয়েছেন সেটা কিন্তু যে কারো জন্য ঈর্ষণীয়। ইউরো জিতেছেন, নেশনস লিগ জিতেছেন, এবং অবশেষে জিতলেন এই ফিফা বিশ্বকাপ। এর আগে বয়সভিত্তিক 2টো ইউরো জিতেছেন। এই দলটা আজকে যে মাঠে যেই দলটা আসলে আর্জেন্টিনাকে আউটপ্লে করেছে, এটা কিন্তু লুই দে লা ফুয়েন্তের নিজ হাতে গড়া দল। অনূর্ধ্ব 15 ইউরো, অনূর্ধ্ব 21 ইউরো এবং অনূর্ধ্ব 23-এ তারা অলিম্পিকেও কিন্তু মেডেল জিতেছে এই লুই দে লা ফুয়েন্তের অধীনে। এবং রদ্রি কিন্তু তার অন্যতম পছন্দের খেলোয়াড়, মিকেল মেরিনো, উনাই সিমন, প্রত্যেকে তার হাতে গড়ে, এবং সেই দলটা কিন্তু অবশেষে ডেলিভার করেছে। আমার সঙ্গে 2 সহকর্মী রয়েছেন, তারা ম্যাচ দেখেছেন, একসাথে আমরা ম্যাচ দেখেছি। তাদের কাছে একটু জানতে যাবো। একটু সাকি, প্রথমে আপনার কাছে যেতে চাই, কেমন ম্যাচ দেখলেন? যতটা প্রত্যাশিত ছিল বা সবাই প্রত্যাশা করছিল যে খুব টাফ কন্টেস্ট হবে দুই দলের মধ্যে, একেবারে একপেশে ম্যাচ, এবং অনেকে কিন্তু হতাশ হয়েছে আর্জেন্টিনার এমন পারফরমেন্স দেখে। সাজিদ, বাংলাদেশের তো কোটি দর্শক আর্জেন্টিনার, তারা যেমন হতাশ হয়েছেন, সারা পৃথিবীর কোটি কোটি দর্শকও হতাশ। তবে আমি বলবো যে আমি একটা ফাইনাল খেলার মতো যে ফাইনাল খেলা সেটি দেখতে পারিনি, সেই জায়গাটি থেকে আমার হতাশা। এবং আর্জেন্টিনাকে আজকে মনে হয়েছে একটি নবীন দল, তারা যেভাবে খেলছিল। আজকে কিন্তু দেখেন ব্যবধানটা হয়তো 1-0, সেটা হয়তো কেউ মনে করতে পারে, যদি কেউ খেলা না দেখে মনে করবে যে এটা খুব টাফ গেম হয়েছে, কিন্তু আসলে এটা একেবারেই টাফ গেম হয়নি। একেবারে পুরো সময়টা, একেবারে 120 মিনিটের পুরো সময়টা স্পেন খুব দাপটে খেলেছে, এক পেশে খেলা বলতে পারেন। এবং এখানে প্রায় 15 থেকে 16টা কিক নিয়েছে, অন টার্গেটে শট ছিল স্পেনের। এবং যদিও সেখানে কয়েকটা শট খুব দুর্বল ছিল, যদি এই শটগুলো আরো ভালোভাবে নেওয়া যেত তাহলে ব্যবধানটা হয়তো আরো বড় হতে পারতো। 3-4-0 হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু ছিল না। তবে যে আর্জেন্টিনাকে আমরা বাংলাদেশের ভক্তরা, যে ফুটবল বিশ্বের মানুষ মনে করে ভালোবাসে, যে আর্জেন্টিনা মেসির খেলা দেখতে চায়, সেই খেলা কিন্তু আজকে দেখা সম্ভব হয়নি। আমি বলবো যে আজকে মেসি যে কেন একেবারেই যে নির্জীব ছিল, মেসিকে কিন্তু দেখাও যায়নি খুব একটা, একবার বা দুবারের মতো মেসিকে দেখা গিয়েছে। এটা কি একটা চাপ ছিল, তার গোল্ডেন বুটের চাপ নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চাপ, আমি ঠিক জানি না। আজকে অল থ্রো আর্জেন্টিনা, মেসি সবাই আজকে খুবই বাজে
বাজে খেলেছে। নেতিবাচক অর্থের যত আপনি এখানে দিতে চান না কেন, সেটা হয়তো আর্জেন্টিনার জন্য কমই হয়ে যাবে। আসলে মেসি প্রথম হাফে মাত্র 5 বার বলে টাচ করেছিলেন। পুরো ম্যাচে, পুরো ফাইনাল 120 মিনিট খেলেও তার অন টার্গেটে কোনো শট নেই, পুরো আর্জেন্টিনা দলেরই শট নেই। ইকবালের কাছে জানতে চাই, ইকবাল আপনার কি মনে হয় অতিরিক্ত মেসি নির্ভরতার কি কারণ এটা, নাকি জাস্ট ট্যাকটিক্যালি লুই দে লা ফুয়েন্তে জাস্ট আউটপ্লে করেছে তার শিষ্য বা তার ছাত্র লিওনেল স্কালোনিকে? দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ উপহার দিয়েছে স্পেন, এটা তো অস্বীকার করার উপায় নাই। স্পেন ঠিক যতটা দুর্দান্ত খেলেছে, আর্জেন্টিনা ঠিক ততটাই বাজে খেলেছে, এবং কেন যেন মনে হয়েছে যে আর্জেন্টিনা আসলে বাজে খেলতে চেয়েছে। আমার কাছে ম্যাচের শুরু থেকে একটা জিনিস মনে হয়েছে, সাকিব ভাইয়ের সঙ্গে একটা জায়গায় আমি একমত, যে এই ম্যাচটা যে 90 মিনিটসে গিয়েছে এটাই অবাক করা বিষয়। 90 মিনিটসের 120 মিনিটে গিয়েছে, এটা অবাক করা বিষয়। 90 মিনিটসে যদি 4-0 বা 3-0 ব্যবধানে ম্যাচটা শেষ হয়ে যেত, ইট উড বি মানে প্রত্যাশিত, এটাই প্রত্যাশিত ছিল। এখন সাকিব ভাই বললো যে আর্জেন্টিনার নবীনতম একটা দল, এই জায়গায় আমি একটু অপোজ করব। খেলা দেখে মনে হয়েছে যে খেলা না, ওই এই একাদশে তো 22 কাতার ওয়ার্ল্ড কাপে 7 জনই ছিলেন। এক্স্যাক্টলি, আমি ওই জায়গাটাতে আমি একটু আসছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে ইটস অল অ্যাবাউট টেকনিক্যাল ফল্টস অফ হচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট চেয়েছে শুরু থেকেই ম্যাচটা কোনোভাবে এক্সট্রা টাইমে গিয়ে সেটা পেনাল্টি শুটআউটে নিয়ে যাওয়া যায় কিনা, এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে গিয়েছে। সাজিদ, আপনার নিশ্চয়ই মনে আছে এবারে বিশ্বকাপে যে হাই ভোল্টেজ দুটো দলের কথা যদি বলি, প্রথমে আসবে হচ্ছে ইংল্যান্ডের নাম, তারপর আসবে হচ্ছে ব্রাজিলের নাম। এই দল দুটো বাদ পড়েছে, কিন্তু তাদের অতিরিক্ত রক্ষণাত্মক যে মেন্টালিটি, এর কারণে বাদ পড়েছে, এবং আর্জেন্টিনা কিন্তু সেই খেসারত আজকে দিল। এবং এই দলটার কিন্তু সামর্থ্য আছে স্পেনের সঙ্গে চোখে চোখ রেখে খেলার। একেবারে যে হচ্ছে আউটপ্লে হবে এরকম দল কিন্তু আর্জেন্টিনা না। লাস্ট যে কয়েকটা ম্যাচ তারা যেভাবে দেখেন, আর্জেন্টিনা তো এই ওয়ার্ল্ড কাপে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেইনি। আমরা যদি বলি টপ 10 শুধু ইংল্যান্ডের বিপক্ষে খেলছে, সেটাও সবাই বলছে কার্লোস তেভেজ যাচ্ছেন, তিনি আর্জেন্টিনার সাবেক খেলোয়াড়, মেসির বন্ধু। যেটা বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে শুধু ইংল্যান্ডের সাথে তারা খেলেছে, এবং সেটা ইংল্যান্ডের ট্যাকটিক্যাল ভুলের কারণে আর্জেন্টিনা সুবিধা পেয়ে জিতেছে। তা এটা নিঃসন্দেহে, কিন্তু আমি এটা মানতে নারাজ যে আর্জেন্টিনা টপ র্যাঙ্ক কোন টিমের সঙ্গে খেললে এই একই ধরনের ফুটবল। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, স্ক্যালোনি বা টিম ম্যানেজমেন্ট একটা জায়গায় খুব ভয় পেয়েছে, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা 7টা গোল হজম করেছে বিশ্বকাপের ফাইনাল ছাড়া। তারা প্রত্যেকটাই কিন্তু কাউন্টার অ্যাটাকে, তারা যে বিল্ড আপে যে গোল খেয়েছে আর্জেন্টিনা, কিন্তু তা না। স্ক্যালোনি হয়তো এইভাবে আজকে স্ট্র্যাটেজিটা সাজাতে চেয়েছেন যে আমরা যাতে আজকে কাউন্টার অ্যাটাকে গোল না খাই, আমরা গোল কোনো হজম করব না, যার কারণে আমরা স্পেনকে কোনো স্পেস দিব না। স্পেনকে স্পেস দিতে না গিয়ে আর্জেন্টিনা কম্প্যাক্ট লো ব্লক ডিফেন্স করার চেষ্টা করেছে, আমরা কোনো রকমের ম্যাচটা ঠেকে রাখবো। এটা দিন শেষে ব্যাকফায়ার করে। একাদশ নির্বাচনে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। হুলিয়ানো সিমিওনে দুর্দান্ত একজন খেলোয়াড়, তাকে বাদ দিয়ে ফাইনালে হয়তো অভিজ্ঞতার জন্য রদ্রিগো ডিবলকে খেলানো হয়েছে, এবং তিনি খেলতেও পারেননি, তিনি তাকে তুলে নেওয়া হয়েছে। আপনি কিছু বলছিলাম যে ইকবাল, আপনি যে বললেন যে আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে যে স্ক্যালোনি হয়তো এটাকে পেনাল্টি শুটের দিকে নিয়ে যেতে চেয়েছেন। আর্জেন্টিনার মতো একটি দলকে মানে পেনাল্টি শুটের দিকে নিয়ে যাওয়ার একটা পলিসি হেড কোচ নেবেন, এটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? না, এটা নিতেই পারে। এটা হচ্ছে পার্টিকুলার ডেতে। দেখেন, আসলে এই দিন শেষে এখন স্পেন জিতেছে, সবাই দেখবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরকম ওয়ার্ল্ড ফুটবলে বা ক্লাব ফুটবলে অনেক রেকর্ড আছে যে ভালো খেলেছে, ভালো খেলে ম্যাচ হেরেছে, পক্ষান্তর অনেক ডিফেন্সিভ ফুটবল খেলেছে, ব্যাট ফুটবল খেলেছে, ব্যাট ট্যাকেল করেছে, ট্যাকেল করে অনেক ম্যাচ জিতে গেছে, অনেক চ্যাম্পিয়নশিপ জিতেছে, এরকম রেকর্ড আছে। আমার কাছে কেন যেন মনে হয়েছে ডার্টি ফুটবল বলবো না, একটু নেগেটিভ ফুটবল খেলার মন মানসিকতা নিয়ে আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল। এবং আর্জেন্টিনা যখন 106 মিনিটে পিছিয়ে পড়লো, পরবর্তী আপনি 15 মিনিট যদি খেয়াল করেন, আর্জেন্টিনা কিন্তু আক্রমণ যে তাদের যে তিনটা শট তারা নিয়েছে, আনফরচুনেটলি অফ টার্গেট একটা শটও নিতে পারেনি, অন টার্গেটে 3টে অফ টার্গেটে। এই 3টা শটের মধ্যে 2টা শটই কিন্তু লাস্ট 15 মিনিটসে হয়েছে। সুতরাং আর্জেন্টিনা বা কোচ টিম ম্যানেজমেন্ট যদি চাইতো যে আমরা স্পেনের সঙ্গে, হয়তো তাহলে ম্যাচটা 90 মিনিটসের আগেও শেষ হয়ে যেতে পারতো, এরকম একটা সংখ্যা কিন্তু থেকে আমার কাছে মনে হচ্ছে কেন যেন আর্জেন্টিনা এই পলিসিতে গিয়েছে। যাই হোক, আমি এটা মানতে নারাজ যে এই দলটার এর সামর্থ্য নাই যে স্পেনের সঙ্গে তারা লড়াই করতে পারবে না। হয়তোবা যে কোনো স্ট্র্যাটেজি হোক, যে কোনো টেকনিক্যাল কারণে হোক, আর্জেন্টিনা হয়তোবা এই স্ট্র্যাটেজিতে গিয়েছে। একটা কথা বলতে হয় যে লিওনেল মেসি ম্যাচ শেষে তিনি
যেই পাশটাতে গ্যালারির আর্জেন্টিনা সমর্থক ছিল সেখানে গিয়ে তিনি কাঁদছিলেন, হয়তোবা এটাই তার আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচ। আপনার কি মনে হয়? ওয়ার্ল্ড কাপে তো শেষ ম্যাচ আমরা বলতেই পারি। হয়তো শেষ ম্যাচ, যদিও স্ক্যালোনিকে তো খেলার আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তো বলেছেন যে এটা বলা সম্ভব না, এটা তাকেই জিজ্ঞেস করার জন্য। তো সবকিছু মিলিয়ে যেটি ধারণা করা যাচ্ছে যে এটি হয়তো তার শেষ ম্যাচই হবে, এটি হয়তো আমরা ধারণা করতে পারি। তবে আমি একটু ইকবাল যেটি বলছিলেন যে কেমন খেলেছে আর্জেন্টিনা, কিংবা টার্গেটিং শটের কথা বলছিলেন, কতগুলো টার্গেট শট নিয়েছে, আপনি হলুদ কার্ড এবং লাল কার্ডের যে ছড়াছড়ি আপনি দেখেন যে কতগুলো হলুদ কার্ড আজকে আর্জেন্টিনার খেলোয়াড়রা খেলেছে। বলপূর্বক যে ফুটবল, হ্যাঁ আর্জেন্টিনা কিন্তু বলপূর্বক ডার্টি ফুটবল, বলপূর্বক শারীরিক বল, কিন্তু সাউথ আমেরিকানরা খেলে অভ্যস্ত। আপনার আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, এই ইংল্যান্ড কিন্তু খেলেছে, ইংল্যান্ডের সঙ্গে কিন্তু তারা খেলার একটা চেষ্টা করেছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা কৌশল। এটাই আমি বলতে চাই। কিন্তু আজকে কিন্তু স্পেন বলপূর্বক বা ডার্টি ফুটবলের বাইরে গিয়ে অসাধারণ সুন্দর ফুটবল, কিন্তু না এইটা কিন্তু অনেক সময় মেজাজ কিন্তু ঠিক রাখা যায় না, টেম্পারিংটা ঠিক থাকে না অনেক সময়। আপনাকে যদি একের পর এক আঘাত করতে থাকে তখন আপনিও কিন্তু ম্যাচ শেষে দেখেছিলাম যে দুই দলের প্লেয়াররা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল, এবং ডার্টি ফুটবলের যেটা দুই সহকর্মী আমার বলছিলেন, এবং ইংল্যান্ডের বিপক্ষে এই স্ট্র্যাটেজিতে খেলে স্পেন আর্জেন্টিনা কিন্তু সফলতা পেয়েছিল। এবং যেটা আমার সহকর্মী ইকবাল বলছিলেন যে হয়তো এই কারণেই তারা তাদের যে স্ট্র্যাটেজিক্যাল কিছু তাদের ফাঁক ফোকর ছিল, এটা হয়তো তাদের একটা অংশ ছিল যে তারা ফিজিক্যাল ফুটবল খেলে ডার্টি ফুটবল খেলে। ইকবাল, আপনি এবং সাজিদ, আমি শেষ করার আগে বলতে চাই যে আপনি একটু আগে বলছিলেন যে এই আর্জেন্টিনা দলটার হাতে কিন্তু অপশনস ছিল। আমরা যদি লো সেলসোর কথা বলি, লো সেলসো সম্ভবত জর্ডান ম্যাচে লো সেলসো অসাধারণ ফ্রি কিকের গোল করেছিলেন, এবং মেসি সেটাতে হচ্ছে সাবস্টিটিউট নেমেছিলেন, দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এই লো সেলসোকে স্ক্যালোনি পরবর্তীতে আর ব্যবহারই করে নাই। এবং আরো নিকোপাস কোমোতে দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে। এই নিকোপাসকে হচ্ছে, যদিও তারা বলেছে যে তারা তাদের সুযোগ দিতে চায়, তারা এখনই প্রেসারে ফেলতে চায়, এরকম অনেক ব্যাখ্যা আছে। অনেক দিন শেষে আসলে আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে, এখন অনেক কিছুই হবে, অনেক কথাই হবে। তবে যেটা সত্যি কথা, অল ক্রেডিট গোস টু স্পেনকে এই ক্রেডিট দিতে হবে। আমি ছোট্ট করে শেষ করব, আমার কাছে একটা জিনিস খুবই চমৎকার লেগেছে। স্পেন যখন এক পাশে ওয়ার্ল্ড কাপের ট্রফি নিচ্ছিল, আর্জেন্টিনা তখন আরেক পাশে ঠিক এইভাবে আর্জেন্টিনার ফুটবলাররা এইভাবে দাঁড়িয়েছিল, এবং ওই পাশ থেকে সমর্থকরা সেটাই বলছিলাম। এবং এটাই কিন্তু আমরা দেখেছি যে আসলে যেহেতু হতে পারে অনেক ক্ষেত্রে যেটা লিওনেল মেসির শেষ ম্যাচে হতে পারে, এই কারণেই হয়তো বা তারা সমর্থকরা যেভাবে সমর্থন দিয়েছে আনবিলিভেবল। এই ওয়ার্ল্ড কাপে আমরা প্রায় সবগুলো ম্যাচ কভার করেছি আর্জেন্টিনা দলের, একটা ম্যাচ বাদে, এবং সে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা সমর্থকরা যেভাবে সমর্থন দিয়েছিল এটা তারা ডিজার্ভ করে। তবে নিশ্চিতভাবে বলতে ফুটবল এমন একটা খেলা, সেখানে দিন শেষে এক দলকে হারতে হবে, এক দলকে জিততে হবে। আনডাউটেডলি এই বিশ্বকাপে ডিজার্ভিং চ্যাম্পিয়ন স্পেন, তারা হারিয়েছে ফ্রান্সকে, পর্তুগালের মতো দলকে হারিয়েছে। আর্জেন্টিনা ভালো দল নিয়ে ফাইনালে এসেছিল, কিন্তু তারা ডিজার্ভিং ছিল না এই ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য, শেষ পর্যন্ত তারা হেরে গেছে। তো এই বিশ্বকাপের আমরা কভার করেছি এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গিয়ে, যুক্তরাষ্ট্রের থেকেই আসলে পর্দার আমরা ওয়ার্ল্ড কাপের আমরা আসলে শেষ করছি। নিশ্চিতভাবেই আবার 2030 ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই দেখাবে, নতুন করে দলের হাতে শিরোপা উঠবে, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। সাজিদ, ধন্যবাদ আপনাদেরকে। একই সাথে ইকবাল এবং কি হাসানুজ্জামান সাকি, তিনজনই আসলে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমাদেরকে বিভিন্ন তথ্য এবং খুঁটিনাটি, সহকর্মী ছিলেন আমাদের লস্কর আল মামুন এবং রাশেদ লিমন, তারাও আসলে যুক্ত হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। আসলে পুরো 1.5 মাস তারাও পরিশ্রম করেছেন, একেবারে মানে ঘুরেছেন প্রতিটি দলের, আর্জেন্টিনা স্পেশালি ব্রাজিল আর্জেন্টিনার পিছিয়ে পিছিয়ে। যেই কথাটা আসলে বলছিল যে আর্জেন্টিনা আসলে মানে অনেক আলোচনা হয়েছে ডার্টি ফুটবল খেলেছে কিনা ইংল্যান্ডের বিপক্ষে, এবং এই ম্যাচেও সেটার ট্রাই করেছিল কিনা, এই বিষয়টা নিয়ে আসলে বলছিল। আপনার কাছে কি মনে হয় এরকম? না, ডার্টি ফুটবল বলবো না। ওই যে ইকবাল বলছিলেন যে ডার্টি ফুটবল বলা যায় না, এটা একটা কৌশল। আমি শুরুতেই আজকে বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বাজে কৌশল নিয়ে যে দুটো দল খেলেছে সেই দুটো দল ফাইনাল খেলছে। অনেকে এটাকে নেগেটিভ ভাবে বলছে, এটা আসলে আমি নেগেটিভ ভাবে বলছি না। বাজে কৌশল ইন দ্য সেন্স যে তারা আসলে এমন একটা কৌশল নিয়েছিল যে আমি বল হোল্ড করব, খুব বেশি অ্যাটাকে যাব না, প্রতিপক্ষকে ভুল করাবো, তার পেশেন্সটা নষ্ট করব, তাকে আমি টেম্পার নষ্ট করব, সে যখন ভুল করবে আমি একটা সুযোগ, একটা বা দুটো গোল আমি নিয়ে আসবো। এবং সেটাই আর্জেন্টিনা বারবার করেছে। বারবার করতে পেরে তারা, বিশেষ করে ইংল্যান্ডের সঙ্গে যখন সেই প্ল্যানটা সাকসেস হয়েছে, আমার ধারণা স্ক্যালোনি চেষ্টা করেছিল যে স্পেনকে হয়তো বা সেভাবে করতে, কিন্তু ওই যে
গুরুর বিদ্যার একটা ব্যাপার তো রয়েছে। স্ক্যালোনির গুরুর বসেছিলেন লুই দে লা ফুয়েন্তে, তাই তিনি জানতেন এই ধরনের কৌশলকে কিভাবে ওভারকাম করতে হয়। নিশ্চয়ই, যে গুরু তো আসলে কোনো না কোনো একটা ট্রিক্স রেখে দিয়েছে নিজের কাছে, গুরু তো থাকতেই হবে। আলোচনা আরো দীর্ঘায়িত হবে, নিয়ন একটা স্টোরি রয়েছে, আমরা একটু দেখে আসি। এদিকে প্রথমবারের মতো হাফ টাইম শোর উন্মাদনায় মাতল ফিফা বিশ্বকাপ ফাইনাল। জমকালো সমাপনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মেটলাইফ স্টেডিয়ামে পারফর্ম করেছেন শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা, পোস্টাল ম্যালন ও আইশো স্পিড সহ অনেকেই। উপস্থিত ছিলেন হলিউড তারকা টম ক্রুজ, অস্কার জয়ী শিল্পী জেনিফার হডসন। ফাইনালে সুপার বোল শো এর ঝলকে দর্শক উন্মাদনা বেড়ে যায় কয়েক গুণ। ফুটবলের মহাযজ্ঞ শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। মেসি ইয়ামালরা মাঠে নামার আগে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে এক ঝাঁক তারকা। বিশ্ব বরেণ্য শিল্পীদের চোখ ধাঁধানো পারফরমেন্সে স্টেডিয়াম জুড়ে উন্মাদনা। আর্জেন্টিনা স্পেন মহারণের 1.5 ঘন্টা আগে আয়োজনের শুরু। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিডের পারফরমেন্সে গ্যালারিতে ঢেউ। পারফর্ম করেন প্রধান আকর্ষণ মার্কিন র্যাপার ও সঙ্গীত শিল্পী পোস্ট ম্যালোন। একে একে মঞ্চ মাতান ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সঙ্গীত শিল্পী রবি উইলিয়ামসরা। নাচে গানে স্টেডিয়াম জুড়ে তৈরি হয় ভিন্ন এক আবহ। মার্কিন সংস্কৃতির অনুষ্ঠানের পরতে পরতে ছিল রোমাঞ্চ। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন অস্কার জয়ী শিল্পী জেনিফার হডসন। উপস্থিত ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হয়েছে হাফ টাইম শো। হাই ভোল্টেজ ম্যাচের মধ্যবিরতিতে সুপার বোলের আদলে 11 মিনিটের জমকালো আয়োজন। গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথভাবে এই মেগা শো এর দায়িত্বে ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। ম্যাচের উত্তেজনার মাঝেই স্বস্তির উপলক্ষ নিয়ে আরও একবার হাজির হন বিনোদন জগতের তারকারা। পপ সঙ্গীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন সঙ্গীতের সম্রাজ্ঞী শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং নাইজেরিয়ান আফ্রোবিট শিল্পী বার্না বয়। সকলের পারফরমেন্সে মুগ্ধ দর্শক। এছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় অনুষ্ঠানে ছিল অর্কেস্ট্রা পরিবেশনা। শিশুদের জন্য মঞ্চে হাজির জনপ্রিয় চরিত্র সেসামি স্ট্রিট ও দ্য ম্যাপেটস। মুহূর্তেই খেলার দুনিয়া পরিণত হয় এক রঙিন উৎসবে। নাচে গানে দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পীরা। গ্যালারি থেকে দর্শকদের বুনো উল্লাসী বলে দেয় সমাপনী অনুষ্ঠানের চাকচিক্য দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আয়োজকরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বাইরেও বিজয় উল্লাস করেছে বিশ্বকাপ জয়ী দলের সমর্থকরা। রাতভর বড় পর্দার সামনে খেলা দেখেন আর উচ্ছ্বাসে মাতেন তারা। তবে এরই মধ্যে বরিশালে ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা। দুই দলের সমর্থকরা জড়িয়েছেন হাতাহাতিতে। হাজার মাইল দূরের ফুটবল মহারণ, কিন্তু উন্মাদনা যেন কোটি বাঙালির। তাই তো বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ম্যাচের শুরু থেকে অতিরিক্ত সময় পুরো মাঠ জুড়ে দারুণ ছন্দে ছিল স্পেন। কিছুক্ষণ পরেই জয়োল্লাসে মাতেন সমর্থকরা। আজকে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে খেলতে হয় মাঠে। বার্সেলোনা যে প্রোডাক্ট দেয় তার বড় প্রমাণটাই হচ্ছে আজকে স্পেন সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিল কিভাবে ক্যালকুলেটিভ, ম্যাথমেটিক এবং বৈজ্ঞানিক ফুটবল খেলতে হয়। স্পেন আজকে দেখাইছে যে ওয়ার্ল্ড কাপ কি জিনিস। আমরা এনজয় করছি এন্ড উই লাভ স্পেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রাত যত গভীর হয় উত্তেজনা ততই বাড়তে থাকে। আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখে স্পষ্ট হতে থাকে হতাশার ছাপ। তবুও নিরাশ হননি তারা। শেষ পর্যন্ত ছিলেন বড় পর্দার সামনে। কিছু বলার নাই, এত বাজে পারফরমেন্স মনে হয় আগামী যতগুলো খেলছে একটা তো এইভাবে খেলেনি, আজকে যতটা বাজে খেলছে। স্পেন তো জিতেই গেছে, আর মন খারাপ করে কি করব। আমার কাপ পাওয়াতে আমি অনেক হ্যাপি, বাট আমার বউ হেরেছে, তার জন্য আমার অনেক সমবেদনা থাকে। অবশেষে রেফারির শেষ বাঁশি, আর রাতের নিস্তব্ধতা ভেঙে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে জোয়ার। উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে। উচ্ছ্বাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ
আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা মানে জেতার পর থেকে অনেক মনে করেন যে লাফালাফি করতেছে। 120 মিনিট ম্যাচ খেলি, বল ভালো করে নাই, কোনো পারফরমেন্স নাই, এদের যোগ্যতা নাই খেলার। আনন্দময় এক নির্ঘুম রাত কাটলো ফুটবল প্রেমীদের। নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন বড় পর্দায় খেলা দেখতে। অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা স্পেনের যে খেলাটা দেখেছি আসলে অসাধারণ একটি খেলা ছিল ভাই। আর্জেন্টিনার মতো টিম ভাই এত খারাপ খেলছে ভাই, কিছুই বলার নাই ভাই। রেফারি বুয়া, বুয়া রেফারি বুয়া, বুয়া রেফারি বুয়া। এদিকে আর্জেন্টিনা স্পেন ম্যাচ দেখাকে কেন্দ্র করে বরিশালে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর্জেন্টিনার সমর্থকরা হাতাহাতিতে জড়িয়েছে নিজেদের মধ্যে। ওমর ফারুক, সময় সংবাদ। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। নিয়ন, আমরা আসলে যুক্তরাষ্ট্র থেকে শুনছিলাম এবং দেশের বেশ কিছু ঘটনাও দেখছিলাম। বিশ্বকাপের মূল প্রসঙ্গে যদি আসি, যে আসলে অনেক বেশি আলোচনা হয়েছিল যে আসলে গোল্ডেন বলটা, অন্তত মেসি যেহেতু গোল্ডেন বুট পায়নি, বলটা পাবে, তিনি 8টা গোল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে গোল্ডেন বল গেছে রদ্রির হাতে। এটার মূল কারণটা কি আসলে? রদ্রি আমাকে যদি বলেন, আমি একটা জিনিস বের করেছি, তবে এটা পড়বার আগ পর্যন্ত আসলে আমিও মনে করছিলাম যে লিওনেল মেসিকে না দেওয়াটা অন্যায় হয়েছে। 2014-তে যেমন লিওনেল মেসির পাওয়াটা অন্যায় ছিল, আমার কাছে মনে হচ্ছিল এইবার আসলে লিওনেল মেসির না পাওয়াটা অন্যায় হয়েছে। মানে এটা কোনোভাবেই হতে পারে না। একটা দল গোল করেছে, আমি যদি ভুল না করে থাকি 19টা, সেই দলের 19টা গোলের 12টা গোলে একটা মানুষের অবদান। মানে এই দলটাকে আজকে ফাইনাল পর্যন্ত এনেছে একমাত্র যদি কেউ হয়ে থাকে সেটা লিওনেল মেসি। ফাইনাল তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু একমাত্র লিওনেল মেসির কারণেই আর্জেন্টিনা আজকে ফাইনালে, কিন্তু তারপরেও হয়নি। এটা মূলত যে কারণে হয়নি, ফিফা একটা ব্যাখ্যা দিয়েছে। টেকনিক্যাল স্টাডি গ্রুপ, ফিফার একটা টিএসজি, সেখানে বিশেষজ্ঞ ফুটবলার, সাবেক ফুটবলার, কোচদের একটা প্যানেল থাকে যারা পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে প্লেয়ারদেরকে ভোট করে। যে ভোটিং এর মাধ্যমে আসলে দিন শেষে ফাইনাল হয়। ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত সেখানে আসলে অনেক বেশি এগিয়েছিলেন মেসি, কিন্তু শেষ মোমেন্টে এসে রদ্রিকে যেই জায়গা থেকে আসলে সবাই অনেক বেশি ভোট দিয়েছেন, তারা মানে মূলত আলাদা করেছেন জায়গাতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আর টিম ম্যান। রদ্রি আসলে টিম ম্যান হিসেবে মেসির কাছ থেকে অনেক বেশি এগিয়ে গেছেন এই ফাইনালে। পুরো টুর্নামেন্টে মেসি যত ভালোই খেলেন না কেন, ফাইনালে এসে মেসি 54 বার বল টাচ করেছেন, একটা মাত্র শট। রদ্রি সেই জায়গায় হয়তো শট করেননি, সেই জায়গায় অ্যাসিস্ট করেননি, গোল করেননি, কিন্তু রদ্রির একটা হিসেব যদি আমি আপনাকে বলি, পাসিং অ্যাকুরেসি এই ওয়ার্ল্ড কাপে রদ্রির 92.9%। তিনি 22টা ট্যাকেল করেছেন, 34টা তিনি রিকভারি করেছেন, 11টা তার ক্লিয়ারেন্স। মানে অ্যাবসার্ড একটা ফুটবলার, মাঝ মাঠে যা করা সম্ভব দলের হয়ে সব কিছু করেছেন, এবং এই ফাইনাল ম্যাচেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। শুধু নিজে খেলেননি, পুরো টিমকে খেলিয়েছেন, এবং মাঝমাঠ থেকে আর্জেন্টিনাকে ব্লক করে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটাও করেছেন। এই জায়গাটা থেকে আসলে রদ্রি অনেক বেশি এগিয়ে গেছেন, এবং আসলে আমাদের চেয়ে অনেক বেশি বিজ্ঞ লোকেরা ওখানে বসে আছেন। আমি বলছিলাম যে ওখানে এক্সপার্টরা আছেন, এক্স ফুটবলাররা আছেন, বিভিন্ন দলের কোচরা আছেন, তাদের প্রত্যেকের ভোটই আসলে আজকের ফাইনালের পরে মেসি আসলে কারো ভোটই পাননি, পুরো ভোটটা রদ্রির গিয়েছে, এবং রদ্রি যেই কারণে অনেক পেছন থেকে জাম্প করে সামনে এসে গোল্ডেন বলটা পেয়ে গেছেন। তাছাড়া রদ্রির যদি আপনি পুরো ওয়ার্ল্ড কাপের জার্নিটাও দেখেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল। হয়তোবা আপনি মেসির গোলের হিসেব করলে বা অ্যাসিস্টের হিসাব করলে সেই তুলনায় আগের ম্যাচগুলোতে অনেক বেশি পার্থক্য ছিল। লাস্ট ম্যাচে এসে এখানে আসলে একটা মজার কথা আছে যে গোল আর অ্যাসিস্টের কথা চিন্তা করা আসলে বলের জন্য ঠিক না, কারণ ওটার জন্য তো গোল্ডেন বুট আছে। বলটা আসলে পারফরমেন্স, আপনি টিমে কতটা আসলে প্রভাব রাখতে পেরেছেন, ওয়ার্ল্ড কাপে আপনার এই প্রভাবটা আপনার টিমকে কতটা পুশ করেছে। নিঃসন্দেহে। তাছাড়া যদি আপনি মেসিকে দেখেন, যেটা আসলে বলছিলাম যে আসলে মেসি মানে বল পেয়েছে কয়টা, কিন্তু না পাওয়ার যেই কারণটা সেটা তো আসলে রদ্রি, এবং তিনি মিডফিল্ড থেকে সেভাবেই ওই ব্লকটা করতে পেরেছেন বলেই কিন্তু মেসিও নিশ্চুপ ছিল, আর্জেন্টিনাও নিশ্চুপ ছিল। তবে মানে এতটা যে একপেশে হবে, লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল আমরা দেখেছি 120 মিনিট, 90 মিনিট, থার্ড মানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগের রাতে যখন 10টা গোল দেখলাম, ফাইনাল ম্যাচ এতটা বোরিং হবে মানে অনেকে বলতে পারে না, দুর্দান্ত খেলেছে স্পেন, হ্যান হয়েছে ত্যান হয়েছে, কিন্তু একজন দর্শক হিসেবে যদি আমি বলি, চরম বোরিং একটা ম্যাচ দেখেছি। একটা দল জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আরেকটা দল সেটাকে জাস্ট ব্লক করে গেল, মানে জেতার কোনো ইচ্ছাই দেখালো না, অথচ তারা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার একটা ব্যাপার ছিল। মানে এই ওই জাস্ট শেষ করে দেয় যে ডার্টি ফুটবল আসলে না, তারা চেয়েছিল শেষ করে নিয়ে যাব, পেনাল্টিতে নিয়ে যাব, মার্টিনেজ আমাদের জিতিয়ে দেবে, যেটা 22-এ করেছিল। এই নেগেটিভ মানসিকতা আসলে হয় না। এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা আগামী 4 বছর চলতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য।